নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক শেষ। চলছে মিনিটস লেখার কাজ। আর কি আপডেট রয়েছে সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। সরাসরি সৌরভ। তন্নিষ্ঠা, দেখো এদিনের বৈঠক ইতিবাচক। এক কথায় তুমি যদি বলো তাহলে এদিনের বৈঠক হচ্ছে ইতিবাচক। প্রায় আড়াই ঘন্টা বৈঠকের শেষে আমরা যা খবর পাচ্ছি যে সেখানে তাদের যে মূল যে দাবিগুলো ছিল 4 নম্বর এবং 5 নম্বর যে দাবি, 5টি দফার মধ্যে চতুর্থ এবং পঞ্চম দফা, তাদের চূড়ান্ত তালিকা হিসেবে তারা যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে একটা হচ্ছে যে নিরাপত্তা সংক্রান্ত যে দিক এবং সেখানে কলেজের যতগুলি বডি রয়েছে এই সংক্রান্ত, সেটা তোমার কলেজ কাউন্সিল, আইসিসি, রোগী কল্যাণ সমিতি, অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড, গ্রিভান্স রিড্রেস সেল, সব ক্ষেত্রেই চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং ছাত্র যারা রয়েছেন তাদের প্রতিনিধি থাকতে হবে। এটা তারা প্রথম দাবি জানিয়েছিলেন। 2 হচ্ছে যে পুলিশ পার্সনরা, সেই পুলিশ পার্সনরা যারা যাবেন তারা যে রিপোর্ট দেবেন সেই রিপোর্ট কি হচ্ছে, কি সংক্রান্ত কি রিপোর্ট আসছে, সেই বিষয়টি জুনিয়র চিকিৎসকদের এবং ছাত্রদেরকে অবহিত করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো ছিল সেপারেট রেস্ট রুমস অ্যান্ড বাথরুমস, পর্যাপ্ত সিসি ক্যামেরা, যেগুলো আমরা একাধিকবার যে বিষয়গুলো জানিয়েছি, এবং আইসিসি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, সেখানকার যে প্রকৃত যে গঠন প্রক্রিয়া মেনে যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে সেটি গঠন করতে হবে। পঞ্চম যে দাবি ছিল সেটা হচ্ছে স্টুডেন্টস ইউনিয়নের যে ইলেকশন এবং RDA রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা মনে করছিলেন চতুর্থ এবং পঞ্চম দফার যে দাবিগুলি রয়েছে, যেমন রেফার রোগ যাতে দূর হয়, আর যাতে সেন্ট্রালি একটা সিস্টেম থাকে যেখানে জানা যায় যে কোন হাসপাতালে কত বেড খালি আছে, তারা জানাচ্ছিলেন যে চতুর্থ এবং পঞ্চম দফার দাবিগুলো মূলত জনসাধারণ যারা পরিষেবার জন্য আসেন মেডিকেল কলেজগুলিতে তাদের জন্য, এবং সেই জন্যই তারা কিন্তু এই যে কমিটিগুলির উপর জোর দিয়েছেন, নিরাপত্তার উপরে জোর দিয়েছেন তারা যে রেফার যে সিস্টেম রয়েছে সেই রেফার সিস্টেমের উপরে, সেন্ট্রালাইজ যাতে বেড ভ্যাকেন্সি যাতে জানা যায় সেই সিস্টেমগুলোর উপরে, যাতে মানুষকে হাসপাতালে এসে বেডের জন্য হন্য হয়ে ঘুরতে না হয়, এবং যদি তারা পরিষেবা ঠিকমতো না পান তাহলে সেক্ষেত্রে যে গ্রিভান্স সেল, সেই গ্রিভান্স সেলটা যাতে ঠিকমতোভাবে কাজ করে। এই যে তারা এই দাবিগুলো মেনেছেন, তার মধ্যে মুখ্য সচিব তাদের কাছ থেকে যখন রেফার সিস্টেম নিয়ে কথা শোনেন তখন নিশ্চয়ই রাজ্য প্রশাসন খুশি হয় বলে দাবি করছেন জুনিয়র চিকিৎসকেরা, এবং স্টুডেন্টস ইউনিয়ন নিয়ে আগামী কালের মধ্যেই নির্দেশিকা বার হবে এমন প্রতিশ্রুতি মিলেছে। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন নিয়ে দুক্ষেত্রেই নির্বাচন সংক্রান্ত যে নির্দেশিকা সেটাও আগামীকাল প্রকাশ হবে এমনটা তারা প্রতিশ্রুতি পেয়েছেন, এবং সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চ প্রত্যাহারের একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা ছবি পাচ্ছি যেখানে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চ যে কাঠামো তৈরি হয়েছিল, বাসের যে কাঠামো, সেগুলি খোলা শুরু হয়েছে। যদিও জুনিয়র চিকিৎসকেরা জানাচ্ছেন যে নির্দেশিকা বার হলে তারা পাকাপাকিভাবে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চ প্রত্যাহারের ঘোষণা করবেন। কর্মবিরতি উঠবে কি উঠবে না এই বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দেননি জুনিয়র চিকিৎসকেরা। এই বৈঠকে তারা বলেছেন তারা মঞ্চে ফিরে যাবেন, কথা বলবেন, এবং পরবর্তী ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেন সেটা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের ক্ষেত্রে তারা বলছেন যে তারা নির্দেশিকাগুলো বের হচ্ছে কিনা সেই দিকে তারা তাকিয়ে থাকবেন। যদিও এই মুহূর্তে রাতেই স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের স্থলে বাসের যে কাঠামো তৈরি হয়েছিল সেই বাসের সেই কাঠামো খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং এই ডেভেলপমেন্টের ভিত্তিতেই জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন এদিনের আড়াই ঘন্টার বৈঠক কোট আনকোট ইতিবাচক। একদম, অবশ্যই নজর রাখো সৌরভ। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সৌরভ যে আপডেটগুলো এই মুহূর্তে দিচ্ছিল, আজকে যে বৈঠক ছিল নবান্নের সেই বৈঠক আপাততভাবে ইতিবাচক। পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেন, পরবর্তীতে চিকিৎসকদের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অবশ্যই জানিয়ে দেবে তারা প্রশাসনকে। তবে যে ছবি আমরা পাচ্ছি, যে ছবির কথা আমাদের প্রতিনিধি সৌরভ জানাচ্ছিলেন, যে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে বাঁশের কাঠামো তৈরি হয়েছিল, যেখানে দীর্ঘদিন ধরে প্রায় 7-8 দিন ধরে তারা অবস্থানে বসেছিলেন, কর্মবিরতি চলছিল, সেখানে কিন্তু ধীরে ধীরে এক এক করে সেই বাঁশের কাঠামো খুলে ফেলার কাজ শুরু হয়ে গেছে, যে ছবি আপনারা দেখছেন। তিলোত্তমার বিচারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছিলেন এই কনভেনশনে। আরজি করের ঘটনা ও বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ে উঠে এলো ক্ষোভের কথা। তিলোত্তমার বিচারের দাবিতে বুধবার আবার গর্জে উঠলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনভেনশন, সবার মুখে তীব্র ক্ষোভ।
সদ্য রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেওয়া জহর সরকারের মতে মানুষের গর্জন শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে নয়, অনেক রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। কিরকম যেন কুচক্রের রাজ চলছে, কয়েকটি ঘটনা হচ্ছে, আমি যেটা আমার চিঠিতে লিখেওছি যে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি তারা দাদাগিরি করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি জানি, শুনেছি যে এমন একটা কুরাজ চলছে অনেক জায়গায় যেখানে তার একটা ভিত উঠতি। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে মানুষকে টেকেন ফর গ্রান্টেড নিলে চলবে না, অ্যাকাউন্টেবল হতে হবে। বারবার আপনাকে বা আপনাদের তারা বেছে নিয়েছেন, মানুষ বেছে নিয়েছেন অন্য একটি দলের থেকে আপনারা কিঞ্চিত বেটার ভেবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা তাদের টেকেন ফর গ্রান্টেড করে নেবেন বছরের পর বছর ধরে। প্রেসিডেন্সির কনভেনশনের মঞ্চ থেকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তীব্র কটাক্ষ চিকিৎসক অভিজিৎ চৌধুরীর। প্রত্যেকে গর্জন করেছি, বলেছি এই হচ্ছে সেই দানব, যে দানব আরজিকর মেডিকেল কলেজের বুকে, এবং আবার বলছি মেডিকেল কলেজগুলোকে সবগুলোকে এইভাবে পরিণত করা হয়েছিল। আরজিকর মেডিকেল কলেজের বুকে তারা যেভাবে একটা অদ্ভুত রকমের অন্ধকারের রাজত্ব কায়েম করেছিল, আবর্জনার স্তূপে পরিণত করেছিল। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আওয়াজ অনেক আগেই তুলেছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী। তার কথায় দোষ করলে শাস্তি পেতেই হবে। দুবার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের তোমাকে জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে। এবার তুমি দোষ করলে তার তো সাজা পাবে, তার তো পানিশমেন্ট পাবে। কেউ নাচে, কেউ গানে, কেউ কবিতায়, কেউ স্লোগানে আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন। দাবি একটাই, জাস্টিস ফর তিলোত্তমা। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারী। বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে রাজ্য ভিজিলেন্স কমিশনে। কলকাতা মেডিকেল কলেজে দুর্নীতি নিয়েও অভিযোগ উঠেছে। সেই অভিযোগপত্রে নাম রয়েছে অঞ্জন অধিকারীরও। 9 অগস্ট সুদীপ্ত রায়ের সঙ্গে কথা অঞ্জন অধিকারীর। সেই সূত্রে তলব করা হয় কলকাতা মেডিকেলের সুপারকে। অঞ্জন অধিকারীর দাবি, কয়েকটি কল রেকর্ড ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। ডাক্তার সুদীপ্ত রায় আমাদের মাননীয় চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, এবং আমি সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ওই মেডিকেল কলেজ কলকাতার। ফলে ওনার সাথে আমার মাঝে মাঝেই কথা হয় হাসপাতালের বিষয়, রোগীর বিষয়, পরিষেবার বিষয়, সুদীপ্ত বাবুর সাথে। সেই নিয়েই ওরা আমার কাছে কিছু কোয়ারি করেন, স্পেসিফিক কিছু বিষয় জানতে চান। সেগুলো ঠিক সেই ঘটনা না, আমার সাথে ওনার কি কথা হয়, কবে কবে কথা হয়, আমি মোবাইল দেখিয়ে ওদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করি যে কি। সন্দীপ না, সুদীপ্ত রায়। সন্দীপের সাথে আমার কোনো কথা কখনো হয়নি। হ্যাঁ, সুদীপ্ত বাবুর সাথে আমার কথা হয়েছিল, সেই নিয়েও সকালবেলায় সেই নিয়েও ওরা কিছু প্রশ্ন করেন। 9 অগস্ট সুদীপ্ত রায়কে ফোন করে বিপাকে 2 চিকিৎসক। 9 অগস্ট ক্যালকাটা হার্ট ক্লিনিকের 2 চিকিৎসক সুভাষ দাশগুপ্ত ও কিষাণ প্রধান সুদীপ্ত রায়কে ফোন করেন। চিকিৎসক অসীম রায়চৌধুরীর স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য সুদীপ্ত রায়কে ফোন করেন 2 চিকিৎসক। কল লিস্ট খতিয়ে দেখে 2 চিকিৎসককে তলব করে সিবিআই এর ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুভাষ দাশগুপ্ত ও কিষাণ প্রধান। আমাকে ফোন নাম্বারে হয়তো উনি আমার নাম্বারটা পেয়েছেন, আমাকে বলেছেন যে আপনার ফোনটা করে করেছেন। আমি বললাম দেখুন, আমি সবাইকে ইনভাইট করেছি, উনিও সেই আমার ইনভাইটেশন লিস্টে উনি ছিলেন, ফলে আমি ইনভাইট করেছি। আর একটা খবর দিই আপনাদের, বছর বছর নয়, একসঙ্গেই লোকসভা বিধানসভা নির্বাচন করার লক্ষ্যে আরও এক ধাপ এগোলো নরেন্দ্র মোদী সরকার। এক দেশ এক নির্বাচন নিয়ে কোবিন্দ কমিটির রিপোর্টে বুধবার শিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের আগামী অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এক দেশ এক ভোট নিয়ে আসার আলো, কোবিন্দ কমিটির সুপারিশ গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক দেশ এক ভোট কার্যকরের পথ খুঁজতে 2023-এর 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি করে মোদী সরকার। কয়েক মাস ধরে সমাজের সব পক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট তৈরি করে কমিটি।
2024-এর 14ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে 18,000 পাতার একটি রিপোর্ট জমা দেন কমিটির সদস্যরা। রিপোর্টে লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করার সুপারিশ করা হয়। সেই নির্বাচনের 100 দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোট করার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। বুধবার প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সুপারিশে সিলমোহর পড়ে। সংসদের শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পাস করার জন্য সরকার এবার সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। यूनियन कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एनडीए की सरकार ने वन नेशन वन इलेक्शन में जो हाई लेवल कमेटी की रिकमेंडेशंस थी उसको एक्सेप्ट किया है। ये सजेशन देश में जगह जगह से अलग अलग फोरम से आया है। पार्लियामेंट्री कमेटी ने भी 2015 में अपनी 79th रिपोर्ट में कहा था गवर्नमेंट को कि सजेस्ट मेथड्स फॉर साइमल्टेनियस इलेक्शंस इन 2 phases। इसीलिए हाई लेवल कमेटी गठित की गई थी। देयर इज अ वाइड स्प्रेड सपोर्ट फॉर साइमल्टेनियस इलेक्शंस इन द कंट्री। বিজেপির নির্বাচনী ইস্তেহারে বরাবরই এক দেশ এক ভোট প্রাধান্য পেয়ে এসেছে। 2019-এ বিপুল জনমত নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এক দেশ এক ভোট নিয়ে কোমর বাঁধে নরেন্দ্র মোদী সরকার। এবছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। लाल किले से तिरंगे की साक्षी में देश के राजनीतिक दलों से आग्रह करता हूं, देश के संविधान को समझने वाले लोगों से आग्रह करता हूं कि भारत की प्रगति के लिए, भारत के संसाधनों का सर्वाधिक उपयोग जन सामान्य के लिए हो, उसके लिए वन नेशन वन इलेक्शन के सपने को साकार करने के लिए। নদিয়ার কালীগঞ্জে চলল গুলি। টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বিবাদে চলল গুলি। তৃণমূল পঞ্চায়েত সদস্য শামীম আহমেদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।